আসলে মা, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো মা। ডাক্তারের কাছে যাওয়ার আছে। ডাক্তারের কাছে যাবে কেন? চেক আপের জন্য। চেক আপের জন্য? হ্যাঁ, আসলে আপনি ঠাকুমা হতে চলেছেন। খুব ভালো খবর শোনালে মা, আমরা খুব খুশি হয়েছি। যাও বিশ্রাম করো। বাহ বাবা, খুব ভালো কাজ করেছিস, সাবাস। হ্যাঁ, বাচ্চাটা নষ্ট করতে হবে। আমাদের দেশের যে কোনো পরিবারে যখন কোনো বউ এটা বলে যে সে মা হতে চলেছে, তখন বাড়িতে খুশির জোয়ার আসে। একটা ছোট্ট আশার পদধ্বনি শোনা যেতে থাকে। একটা বাচ্চার জন্ম তার সঙ্গেই অনেকগুলো সম্পর্কেরও জন্ম দেয়। মা বাবা, দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা, আরো কত কি। আর বউ যদি পরিবারের একমাত্র ছেলের হয় তাহলে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। 2015 সালে উত্তরপ্রদেশের আগ্রার একটা সচ্ছল পরিবারের একজন বউ প্রথমবার মা হতে চলেছিল, কিন্তু তার শাশুড়ি খুশি হওয়ার বদলে ওই বাচ্চাটাকে জন্মের আগেই মেরে ফেলতে চাইছিল। কারা ছিল এরা, আর এর কারণটাই বা কি? আর কি দোষ ছিল ওই মহিলার যে প্রথমবার মা হওয়ার আনন্দ উপভোগ করছিল? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনারা এক্ষুনি যা যা দেখলেন তা জানা আর বোঝার জন্য আমাদের 2 মাস পিছিয়ে যেতে হবে, যখন উত্তরপ্রদেশের আলিগড়ে থাকা রিমার জীবনে আনন্দ ছাড়া আর কিছুই ছিল না। আসলে রহস্যটা কি, আর এমন কোন কাজ ছিল যেটা এখনো লুকোনো হচ্ছিল, আর সেটা সম্পূর্ণ হওয়া এত জরুরি ছিল কেন? এমনকি কারুর জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। দিদি, তোর জন্য এই সালোয়ারটা নিয়ে এসেছি, কি সুন্দর দেখ। দাঁড়া দাঁড়া, আমি আসছি বাবা। দেখ কি সুন্দর মানাচ্ছে এটা তোকে। এটার কত দাম দাদা? 550 টাকা। 550 তো আপনি বেশি বলছেন দাদা। কিন্তু দিদি, কাপড়ের কোয়ালিটি তো দেখুন, ওটা পিওর কটনের। এটা মোটেও পিওর কটন নয়। হ্যাঁ, খুব বেশি হলে 300 টাকা দাম হবে। 300 টাকা না, হবে না দিদি। তাহলে ছেড়ে দিন আপনি। 400 টাকা, তার থেকে আর 1 টাকাও কমাতে পারবো না আমি। না দাদা, এত টাকা তো আমাদের বাজেটই নয়। আরে দিদি ছাড় না, এটা তুই সারা জীবন থোড়ি না পড়বি। একটা কাজ করো, 4টে রাখো, বাকি সব সরিয়ে নাও। বাবা, আজ তোমার আসতে এত দেরি হলো কেন বাবা? কাজে আটকে গেছিলাম মা। এই নে মা, তোর সেই পছন্দের খাবার। থ্যাংক ইউ। তুমি জানো বাবা, আজকে আমরা 4টে নতুন ড্রেস কিনেছি। হ্যাঁ বাবা, আর তুমি জানো সেটাও মাত্র 1100 টাকা দিয়ে। ঠিক আছে মা, এখন তোদের মন যা চায় সেটাই কর। এখন কিন্তু তোদের দুজনের সম্বন্ধের কথাও চলছে। বাবা, তুমি কিন্তু 3 দিন ধরে কাশছো, ডাক্তারের কাছে কেন যাচ্ছ না বলো তো? মা, সাধারণ সর্দি কাশি এমনিই ঠিক হয়ে যাবে। এমনি এমনি সেরে যাবে না, আমরা দুজন কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে মা। ভাইরাল ফিভার ঠিক হয়ে যাবে। কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, সময় মতো খাইয়ে দিও। সারাদিন ধরে কি দুধই বিক্রি করবে? শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। দেখো কত ওজন বেড়ে গেছে। আঙ্কেল, বাবার ওজন তো দিন দিন দিদির জন্যই বেড়ে যাচ্ছে। কখনো ঘি দিয়ে আলুর পরোটা খাচ্ছে, কখনো বা কপির। তা বৌদি চলে যাওয়ার পর কি ঘরের সমস্ত কাজকর্ম ওই করে? হ্যাঁ, বেচারি অনেক কাজকর্ম করে। তা তো সব ঠিকই আছে, কিন্তু তোমরাও তোমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। এমনিতেই আজকাল অনেক রোগ জীবাণু চারিদিকে ছড়াচ্ছে। প্রত্যেককেই 6 মাস পর পর চেক আপ করে নেওয়া উচিত। তোমরাও আজকে করিয়ে নাও, আজ ফ্রিতে চেক আপ হচ্ছে। যাও করিয়ে নাও। যা মা, যা যা যা। মেয়েদের জন্য কোনো সম্বন্ধ দেখেছো তুমি? হ্যাঁ ডাক্তারবাবু, দেখেছি, কিন্তু কাউকে তেমন পছন্দ হয়নি। ঠিক আছে, আমি যদি কোনো ভালো সম্বন্ধের খোঁজ পাই তোমায় বলবো। হ্যাঁ অবশ্যই বলবেন। নমস্কার। না আর দিস না, পরোটার গন্ধ তো দারুণ বেরোচ্ছে মা। অনেক ঘি ঢেলেছিস নাকি?
হ্যালো। হ্যালো, আমি কি দয়াবাবুর সঙ্গে কথা বলছি? আগে হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আমি মদন বাবু বলছি আগ্রা থেকে। আমি এখানে ট্রান্সপোর্টের কাজ করি, আর আমার একই ছেলে রাহুল যে আমার কাজ দেখাশোনা করে। আমি জানতে পেরেছি যে আপনার বড় মেয়ে রিমা খুব ভালো রান্না করে। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন, কিন্তু আগে আমি আমার ছেলে রাহুলের জন্য এইরকমই একটি মেয়ে খুঁজছি। হ্যাঁ সে ভালো কথা, কিন্তু আমার মেয়ের খবর আপনারা জানলেন কি করে? ওই ডাক্তার কপিল, উনি আমারও অত্যন্ত পরিচিত। ওনার শ্বশুর বাড়ি আমাদের এই পাশেই। উনি আপনার মেয়ের ব্যাপারে আমাকে বলেছেন, আর আপনি ওনার কাছে আমাদের সম্পর্কে খবর নিতে পারেন। দাদা, ডক্টর কপিল তো আমাদের মেয়েদের ছোট থেকেই চেনেন। উনি যদি আপনাদের বলে থাকেন তাহলে আমি আর কি বলবো। আপনারা একটা তারিখ ঠিক করুন, আপনাদের আসার অপেক্ষায় আমি থাকবো। এসো মা, বসো না। যা গিয়ে বস। দাদা, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ওর সম্পর্কে যা শুনেছিলাম তার থেকে তো বেশিই মনে হচ্ছে দেখে। ধরে নিন আমাদের দিক থেকে সম্বন্ধ পাকা। আমিও খুব আনন্দ পেলাম। কিন্তু দাদা, একটা কথা আছে যেটা আমি আপনাকে বলতে চাই। এমনি কিছু ব্যাপার নয়, আসলে আমাদের পুরুত মশাই বলেছেন যে এই বিয়েটা 15-20 দিনের মধ্যেই হওয়া উচিত, কারণ এর পরে আগামী 8 মাসের মধ্যে আর কোনো শুভ দিন নেই। কিন্তু এত কম সময়ে এত ব্যবস্থা কি করে করব? দেখুন দাদা, সময় তো জোগাড় যন্ত্র করবার জন্য দরকার হয়। বিয়ের ব্যাপারটা তো 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমাদের কোনো চাহিদা নেই, মেয়েকে শুধুমাত্র 2টো কাপড়েই পাঠিয়ে দেবেন, আর আমাদের সঙ্গে বরযাত্রীও বেশি আসবে না, তাই আশা করি ব্যবস্থা করতেও সময় লাগবে না। আপনারা দিন ঠিক করুন, আমার ক্ষমতা অনুযায়ী আমি সব ব্যবস্থা করব। ডেট এই মাসের 26 তারিখ ফিক্স করে দিন। এতে আপনারাও 10 দিন সময় পেয়ে যাবেন, আর আমরাও তৈরি হয়ে যাব। এই 4-5 দিনের মধ্যে কি কিছু বুঝতে পারলে? না, এই কাজটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো। মেয়েটার ব্যাপারে তোমার কি মনে হচ্ছে? আমরা যেমনটা চেয়েছি ঠিক সেরকম। আমরা যেটা চাই ও সেটা করবে? আমরা যা চাইবো সেটা তো করতেই হবে, আর না হলে আমাকে জোর তো করতেই হবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে? আমি আমার চাল চেলে দিয়েছি, এবার যা হবে দেখা যাবে। আরে আরে আরে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, আজ থেকে এই বাড়ি আমরা সবাই, আর এখানে সবকিছু দায়িত্ব তোমার। এসো, তোমাকে বাড়ি দেখাচ্ছি, এসো মা। হ্যালো, তুমি আমায় এই সময় ফোন কেন করছো? আমি বলেছি তো তোমাকে, আর আমি সম্পর্ক রাখতে চাই না, কারণ তোমার মতো বাতিগ্রস্ত লোকের সঙ্গে আমি থাকতে পারবো না।
হ্যাঁ হ্যাঁ, ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দাও। আমিও সেটাই চাই। পুরো বাড়িতে অতিথিরা রয়েছে, ভয় লাগে না তোমার? পাগলদের ভয় করে না, বাকিরা তাকে ভয় পায়। আচ্ছা, কার সাথে কথা বলছিলে তুমি? আমার হাজবেন্ডের ফোন ছিল, ডিভোর্সের হুমকি দিচ্ছিল। ভালোই তো সেটা, এতে আমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তোমার বৌদিকে কেমন লাগলো? খুব ভালো। আমার সঙ্গে পরিচয় করাবে না? না, তোমার জন্য তো আমি যথেষ্ট। চলো তাহলে দেখাই যাক। কি করছো? দাদা চলে আসবে। তোমার দাদা তো ফুলসজ্জায় ব্যস্ত এখন। তো তোমার তাতে কি সমস্যা? আমি তো ভাবছিলাম যে আজকের রাতটা তোমার সঙ্গে এখানেই কাটিয়ে দিই। যা করার এখনই করে নাও, আর চলে যাও এখান থেকে। আচ্ছা, আমার এরকম কেন মনে হয় বলো তো, যে তোমার বৌদির জন্য ভবিষ্যতে আমাদের লোকসান হয়ে যাবে? কেন? বাড়িতে আমাদের উপর নজর রাখার জন্য আর একটা মেম্বার এক্সট্রা হলো তাই? আমি যতদূর অবধি ভাবছি না, ততদূর তুমি ভাবতেও পারবে না। ফালতু কথা বলো না, নয়তো আমি চলে যাব। চলে যেও, কিন্তু 1 ঘন্টা পরে। তোমার বোন খুব স্মার্ট না? শুধু স্মার্টই নয়, ও একটু বেশি স্মার্ট। তবে ও শুধু একটু তাড়াতাড়ি রেগে যায়। একটা কথা জিজ্ঞেস করি? বলো। তুমি তো খুব সুন্দরী, তো এর আগে তোমার জীবনে কেউ আসেনি? না, বাইরে যাতায়াতের সময় বোন সঙ্গে থাকতো, আর বাড়িতে আসার পর আমার আর বেরোতে ইচ্ছে করতো না। আর মা চলে যাওয়ার পরে সব দায়িত্ব আমার উপর এসে পড়ে। ব্যাস, এভাবেই জীবন কেটে যাচ্ছিল। আচ্ছা, তোমার কথা বলো আমায়। অনেকটা তোমারই মতন, দায়িত্ব পালন, কাজের পিছনে ছুটতে ছুটতে এসবের জন্য সময়ই পাইনি আমি। আর এবার দেখো কি কপাল আমার, প্রথমবার কোনো মেয়ে আমার আরে, কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? পেটে ব্যথা করছে নাকি তোমার? আমি এক্ষুনি মাকে ডেকে আনছি, দাঁড়াও। কিন্তু 1 মিনিট। এখন ঠিক আছো? তোমাকে বিয়ে করার ফল। আমাকে বিয়ে করার ফল মানে? আরে না, আমি বিয়ে করতে যেতাম না, উল্টো পাল্টা কিছু খেতাম না, অ্যাসিডিটি হতো, আর না এরকম পেট ব্যথা হতো। আসলে অনেক দিন ধরে উল্টো পাল্টা খাচ্ছি তো, তাই অ্যাসিডিটি হয়ে গেছে আর ব্যথাটাও করছিল, কিন্তু এখন ঠিক আছি। আচ্ছা, একটা কাজ করো, একটা ভালো করে চা করে আনো। সেটা খেয়েও তো অ্যাসিডিটি হতে পারে। আরে বাড়িতে 1 মা কম ছিল, আরেক মা এসেছে। আচ্ছা, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। এই আবার কি হলো? চলে যাওয়ার আগে নিজের মুখটা ঠিক করে নাও। এই কাল রাতে যে আমি লিপস্টিক টেস্ট করেছিলাম, সেটা তোমার ঠোঁট দেখে এখনো বোঝা যাচ্ছে।
একবার কি টেস্ট করে নেব? পরের মাসের 23 তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে বলে দেব। হ্যাঁ, ওকে। পরের মাসের 23 তারিখ। আসলে মা, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো মা। আসলে ডাক্তারের কাছে যাওয়ার আছে। ডাক্তারের কাছে যাবে কেন? চেক আপের জন্য। চেক আপের জন্য? হ্যাঁ, আসলে আপনি ঠাকুমা হতে চলেছেন। আমি দিদিমা হতে চলেছি? তুমি এই কথাটা কি করে জানতে পারলে? মা, আমার মনে হচ্ছে 20 দিনের বেশি হয়ে গেছে। আচ্ছা, রাহুল জানে? না। আরে বাহ, খুব ভালো খবর শুনিয়েছো তুমি। আমি ভীষণ খুশি হয়েছি। যাও বিশ্রাম করো গিয়ে, যাও। বাহ বাবা, খুব ভালো কাজ করেছিস, সাবাস। বাচ্চাটা নষ্ট করতে হবে, হ্যাঁ? বাবা হওয়ার খুব শখ না? আমার ভুল হয়ে গেছে মা। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। পরের মাসের 23 তারিখ, তার আগে তো বাচ্চাটা নষ্ট করতে হবে। কথা বলছি। যাও। কত খুশি হয়েছি। আচ্ছা বলো, তোমার ছেলে চাই না মেয়ে চাই? বলো না, ছেলে চাই না মেয়ে চাই? সরে যাও তুমি। একটা কথা শোনো, এই বাচ্চাটা নষ্ট করতে হবে তোমার। বাচ্চাটা নষ্ট করতে হবে? কিন্তু কেন? কারণ আমি বলছি, এই জন্য। কিন্তু কিন্তু কেন? আরে সেটা আমার ইচ্ছে। তুমি তর্ক করো না, তোমাকে যা বলছি তুমি তাই করো। তোমার এই ইচ্ছেটা তো কোনো কারণই নেই, আর তার জন্য আমি আমার বাচ্চাকে মেরে দেবো যে এই পৃথিবীর আলোই দেখিনি। না, যদি অন্য কোনো কারণ থাকতো তাহলে আমি একবার ভেবে দেখতাম, কিন্তু এই কথাটা আমি মানতে পারবো না। আমার বাচ্চা এই পৃথিবীর আলো দেখবে। আমি আমি এক্ষুনি মায়ের সাথে কথা বলছি। আমি জানি না, আমার কোনো ভুল নেই। তোমার ওকে আগেই বোঝানো উচিত ছিল। মা, মা দেখুন না ও কি বলছে। এসো, কি হয়েছে? ও আমাকে অ্যাবর্শন করার কথা বলছে। ও আপনার সব কথা শোনে। প্লিজ আপনি ওকে বোঝান না মা, প্লিজ প্লিজ। দেখো, প্রথম কথা হলো আমি জানি না ও এরকম কেন বলছে, আর দ্বিতীয় কথা হলো আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার বা বাবার এর মধ্যে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু মা, এটা তো একটা বড় ব্যাপার। আমার প্রথম সন্তান আর আপনাদের প্রথম। দেখো মা, ওরও তো মতামত চাই। কিন্তু মা, এই যা কিছু ঘটেছে তাতে আমার তো কোনো দোষ নেই মা। আমি তো জানি না যে কার ভুল। আমি শুধু এইটুকুই জানি, যদি তোমাদের সম্পর্ক ভালো থাকে তাহলে বাচ্চা যে কোনো সময় হতে পারে। না মা, আমি ওর এই কথাটা শুনতে পারবো না মা। তাহলে ঠিক আছে, তোমার যা মনে হয় তাই করো।
এবার যদি ও এই কথাটা জানতে পারে যে রাহুল ওকে এটা কেন বলছে, তাহলে বুঝতে পারছো কি হবে? যা করার সেটা আমি করব। পাগল হয়ে গেছো? এত রাতে তুমি এখানে কি করছো? 3 দিন আগে তোমার সাথে দেখা করেছি। যদি কেউ কখনো দেখে নেয় না, খুব ঝামেলা হবে। হয়ে যেতে দাও, আমিও তো সেটাই চাই, কেন? যাতে তোমার ওই বর জানতে পেরে যায় আর তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে দেয়। তুমি কি জানো বাড়িতে কি চলছে? বলো। আমার বৌদি আছে না, আমি তো ভাবছিলাম আমি বৌদিকেই সাপোর্ট করি, কারণ এতে আমাদেরই লাভ হবে। আপাতত তুমি আমার প্ল্যান অনুযায়ী চলো। আমি যা যা বলছি আর যেভাবে যেভাবে করতে বলছি সেইটা করো। তারপর দেখবে খুব তাড়াতাড়ি এই বাড়িটা আমাদের হয়ে যাবে আর আমরা দুজনেই বাড়িতে ভর্তি করব। কি করে? তুমি জানতে চাও না যে প্ল্যানটা কি? হ্যাঁ, কিন্তু বলছি তোমাকে পুরো প্ল্যানটা। প্ল্যান জানতে চাও না? তার জন্য তোমাকে মূল্য দিতে হবে। ওঠ, মুখ খোল, মুখ খোল। ভালো কথা বলছি, খেয়ে নে। তুমি আমাকে যতই মারো আমি ওষুধটা খাবো না। মুখ খোল। আরে কি হলো রে তোদের? এত চেঁচামেচি কিসে? আরে আশেপাশের লোক কি ভাবছে? দেখুন না বাবা, ও আমাকে জোর করে অবসানের ওষুধ খাওয়াতে চাইছে। তুমি যদি ভালো মুখে সবকিছু মেনে নিতে তাহলে ও জবরদস্তি করতো না। এটা কি বলছেন মা আপনি? আমি এটা কি করে করতে পারি? আমার কি দোষ বলুন? তার এই বাচ্চাটারই বা কি দোষ? আমার মনে হয় এই বাচ্চাটা আমার নয়। লজ্জা করে না তোমার? তুমি কি করে বলতে পারলে যে এই বাচ্চাটা তোমার নয়? কারণ বিয়ে করার পরে এত তাড়াতাড়ি কেউ প্রেগনেন্ট হতে পারে না, বুঝেছো? তুমি চলো আমার সাথে ডাক্তারের কাছে, আর ওখানে গিয়ে জিজ্ঞেস করো যে এত কম সময়ের মধ্যে কোনো মেয়ে প্রেগনেন্ট হতে পারে কি পারে না। বৌমা, তুমি বোঝার চেষ্টা করো। না মা, এর আগে হলে হয়তো আমি একবার ভেবে দেখতাম, কিন্তু আর নয়। বাচ্চার জন্ম হবার পর আমি এটা প্রমাণ করে দেব যে এই বাচ্চাটা আসলে কার। আর কেউ যদি আমার সাথে জবরদস্তি করার কোনো রকম চেষ্টা করে, আমি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। এইভাবে শুনবে না। এইভাবেও মানবে না। আমাদের কোনো দ্বিতীয় রাস্তা দেখতে হবে। আমাদের হাতে সময় কোথায়? এই কাজটা যদি 4-5 দিনের মধ্যে না হয় তাহলে এটা খুব প্রবলেম হয়ে যাবে। যে কোনো মহিলার জীবনে তার প্রথমবার মা হওয়ার খবরটাই হলো তার জীবনে সবচেয়ে বেশি আনন্দের খবর। রিমা আশা করেছিল যে এই খবরটা শোনার পরেই তার পরিবারে খুশির জোয়ার আসবে, কিন্তু ও এটা জেনে খুব অবাক হয়েছিল যে ওর স্বামী ওর গর্ভে বেড়ে ওঠা এই সন্তানকে জন্মের আগেই মেরে ফেলতে চায়, যার কোনো উপযুক্ত কারণও ছিল না। ওর মনে হয়েছিল এ ব্যাপারে ওর শাশুড়ি হয়তো ওকে সাহায্য করবে, কিন্তু সেখানেও ও নিরাশই হয়েছিল। বলা হয় যে মানুষ যা কিছু করে তার পেছনে তার কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, সেটা লোভ হোক বা মোক্ষ। যদি ওর স্বামী আর শ্বশুর শাশুড়ি এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে রিমা নিজের সন্তানের জন্ম দেবে না, তবে তার পেছনেও কোনো কারণ আছে, কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে। কি ছিল সেই ঘৃণ্য রহস্য, আর এমন কি কারণ ছিল যা এবার রিমার জীবনকে শেষ করে দিতে চলেছিল? এটা কি কারুর কোনো গভীর ষড়যন্ত্র ছিল, নাকি কারুর প্রয়োজন?
বৌদি, এই সব কিছুতে আমারও খুব খারাপ লাগছে, কারণ আমার সাথে আমার শ্বশুর বাড়িতে এরকমটাই হয়েছে। আমার হাজবেন্ড ও আমার উপরে ঠিক এভাবেই সন্দেহ করত, সেই জন্য ওই বাড়িটা ছেড়ে আসতে হয়েছে আমায়। আর এখন ব্যাপারটা ডিভোর্স অবধি পৌঁছে গেছে। আমিও ভাবছি যে কাল বাবাকে কল করে আমি সবকিছু বলে দেবো, বৌদি, এখান থেকে চলে যাব। শোনো, যাই করো না কেন ভেবে চিন্তে করবে, কারণ আমি ফিল করেছি যে শ্বশুর বাড়ি থেকে ফেরত আসা মেয়ে মা বাবার জন্য বোঝা হয়ে দাঁড়ায়, আর প্রতিবেশীদের জন্য এন্টারটেইনমেন্ট। বৌদি, দুধটা খেয়ে নাও প্লিজ। না, আমার মুড নেই। বৌদি দেখো, তুমি কিন্তু 2 দিন ধরে কিচ্ছু মুখে দিচ্ছ না। ঠিক আছে, তুমি এখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। দেখো বৌদি, এভাবে যদি না খেয়ে দিয়ে থাকো তবে বাচ্চাটার ক্ষতি হবে। প্লিজ বৌদি। যখন মানুষ কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ করে তখন তার দুটো কারণ থাকে। হয় সে কোনো সত্যকে সকলের সামনে আনার চেষ্টা করে, অথবা কোনো সত্যকে লুকোনোর চেষ্টা করে। রাহুল নিজের স্ত্রী রিমার ওপর যে অভিযোগ করছিল, ওর কাছে তার কোনো উপযুক্ত প্রমাণ ছিল না, কিন্তু এর থেকে একটা কথা সামনে আসছিল যে সামনের মাসে এমন একটা কিছু হতে চলেছে যার জন্য রিমার গর্ভের সন্তানকে দ্রুত মেরে ফেলা উচিত। কি ছিল এই রহস্যটা, আর এমন কি কাজ ছিল যেটা এখনো লুকোনো হচ্ছিল, আর সেটা সম্পূর্ণ হওয়া এত জরুরি ছিল কেন, যার জন্য কারুর ওপর মিথ্যে অভিযোগ করা হচ্ছিল আর কারুর জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। আমার পেটে খুব যন্ত্রণা করছে। বাচ্চাটা মরে গেছে। রিমা, আই এম সরি। এই যা কিছুই হয়েছে সত্যি আমার তার জন্য খুব খারাপ লাগছে। তুমি তো আমাকে সন্দেহ করো, তাই না? তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও তুমি, আমি কিচ্ছু বলবো না। যেদিকে দু চোখ চায় চলে যাও। না না রিমা, না, আমি তোমায় কোথাও যেতে দেব না। আমি মানছি যে আমি ভুল করেছি। বন্ধুরা আমাকে ভুল বুঝিয়েছিল। আমি এটা বুঝতে পারছি আমার এই ভুলের জন্য তোমার খুব কষ্ট হয়েছে, কিন্তু
এবার আমি সব ঠিক করে দেব। হ্যাঁ রিমা, আমি সব ঠিক করে দেব। প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমিও শুয়ে পড়ো। তোমার যখন ঘুম পেয়ে যাবে এই লাইটটা অফ করে দিও। আচ্ছা দিদি, ওখানে হচ্ছেটা কি? আপনারা কি করছেন আমার মেয়ের সঙ্গে? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনারা আমার মেয়েকে দোষারোপ কেন করছেন? দেখুন বিআই মশাই, 3টে কথা আছে। প্রথম কথা হলো, আমার ছেলে যা কিছু করেছে সে তার ভুল স্বীকার করে নিয়েছে আর বউকেও সরি বলে দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে আজকালকার পরিস্থিতি এমন না যে সবকিছুতেই সন্দেহ হয়, আর আমি আপনাদেরকে ফোনও করিনি। আর তৃতীয় কথা, একটু মন দিয়ে শুনুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে না আপনি কথা না বললে ভালোই হবে। ও আজ ঝগড়া করবে, কালকে আবার একসাথে হয়ে যাবে। এরকম তো সব ঘরে ঘরে হচ্ছে। আর ওর যে অ্যাবর্শন হলো সেটা কেন? দেখুন বিআই মশাই, আমি আমার বৌমার সাথে এরকম কেন করব? এর মধ্যে আমার কোনো ভুল নেই। এরকম তো সব সময় সকলের সাথেই হতে পারে। আমরা কোনো টাকা পয়সাও চাইনি আর কোনো ডিমান্ডও করিনি, তাই না? হ্যাঁ, স্বীকার করছি। দেখুন, আপনার যদি কোনো ভুল মনে হয় তাহলে আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারেন। দেখুন বিআই মশাই, আমার খুব কষ্ট হবে, কিন্তু যতক্ষণ আপনি নিজে না দিয়ে যাবেন আমি ওকে ফোনও করব না, ওর সঙ্গে দেখাও করব না। আঙ্কেল, ওর সাথে এত কিছু করার পর শুধু সরি বললেই তো সবকিছু সমাধান হয়ে যায় না। বাবা তো কিছুই করবে না, কিন্তু আপনার তো দুটো ফ্যামিলির সাথেই যোগাযোগ আছে। প্লিজ কিছু করুন। দেখো, যেমন তোমরা দুজনে আমার মেয়ের মতো, সেরকম ঠিক রাহুলও আমার ছেলেরই মতো। ও হয়তো ভুল করে ফেলেছে, কিন্তু মানুষ হিসেবেও খারাপ নয়। আঙ্কেল কিন্তু দেখো, 2-1 দিন পর গিয়ে আমি না হয় দেখে আসবো। ডোন্ট ওয়ারি, আমি কারোর সাথে কোনো রকম অন্যায় হতে দেব না। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। আসলে আমি আমার বন্ধুদের কথা বিশ্বাস করে ফেলি, আর এতে শুধু ক্ষতি রিমারই হয়নি, আমারও তো হয়েছে। ও তো আমারও সন্তান ছিল। এমনিতে তো আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আপনার সামনে আমি আরো একবার ক্ষমা চাইছি। রিমা, আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। দেখো মা, ভুল তো যে কোনো মানুষই করে। জীবনে অনেক সময় কাউকে ক্ষমা করতেও হয়, আবার কারোর কাছে ক্ষমা চেয়েও নিতে হয়। এতে লাইফ অনেকটা ইজি হয়ে যায়। তাহলে আমি কি ধরে নিতে পারি যে তুমি ওকে ক্ষমা করে দিয়েছো? আর এই জন্যে আমাদের দুজনের জন্য চা করে আনো। ঠিক আছে, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। দেখো বাবা, তোমাকে এই সম্পর্কটাকে খুব দায়িত্ব নিয়ে পালন করতে হবে। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলছেন। আরে খাও। আচ্ছা শোনো, আমি পরের মাসে কিছুদিনের জন্য ছুটি নিচ্ছি, ঠিক আছে? যদি তুমি কোথাও যেতে চাও তাহলে আমাকে বলে দিও। ওফ, এই ফোনটাও না। 1 মিনিট রিমা, ধরো তো এটা। হ্যালো, কি? হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমি বাবার সঙ্গে কথা বলছি আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পৌঁছাচ্ছি। কি হয়েছে? আরে ওই মুম্বাইতে আমাদের 2টো ট্রাক লিগাল কেসে ফেসে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর দেখো, আমার ফিরতে সপ্তাহ 3 লাগতে পারে, ঠিক আছে?
তুমি নিজের খেয়াল রেখো। আপনারা সবাই এখানেই দাঁড়ান। অপারেশনের ব্যবস্থা করো। নার্স, ইঞ্জেকশন দিন। কনগ্রাচুলেশন, অপারেশন সাকসেসফুল। থ্যাঙ্কস ডাক্তারবাবু। আমার ছেলে এবার ঠিক হয়ে যাবে তো? একটা কিডনি তো আগেই খারাপ ছিল, আর সামনে 4-5 মাসের মধ্যে আর একটা কিডনিও খারাপ হতে যাচ্ছিল। আরে দাদা, এই জন্যই তো এত কিছু করতে লাগলো। আপনার ছেলের একই ব্লাড গ্রুপের মেয়ে খুঁজে তার সঙ্গে বিয়ে দিই, যাতে কিডনি পাচার করতে আইনগত কোনো সমস্যা না হয়। না হলে সরকার আজকাল এইসব ব্যাপারে এত স্ট্রিক্ট হয়ে গেছে যে কোনো ডোনারও পাওয়া যায় না। ডাক্তারবাবু, আপনি আমাদের যা উপকার করলেন, এই জন্য আমি আপনার ফিসের ব্যাপারেও কোনো কার্পণ্য করিনি। এই নিন। থ্যাংক ইউ। আর কিছু দরকার হলে আমায় বলবেন ডাক্তারবাবু। এবার আপনাদের ওর খাবার দাবারের ব্যাপারে আর খুব যেন পরিশ্রম না হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। আর এরকমই কিডনি ডোনারেরও, মানে আপনার বৌমারও খেয়াল রাখতে হবে, বুঝলেন? আমি এই ব্যাপারে ওর খেয়াল রাখবো। বৌমার জ্ঞান ফেরার পরে যদি জিজ্ঞাসা করে যে অপারেশন কেন করা হয়েছে, তখন আমি কি উত্তর দেব? আমি আপনাকে বলে দেব যে আপনাকে এখন কি করতে হবে এবং কি বলতে হবে। সব রহস্য উন্মোচন হয়ে গেছিল, সব সত্যি জানা হয়ে গেছিল। আসলে মানুষের শরীরে দুটো কিডনি থাকে, যার কাজ শরীরের ক্ষতিকারক বস্তুগুলিকে বাইরে বার করা আর রক্তকে পরিষ্কার রাখা। রাহুলের একটা কিডনি আগেই খারাপ হয়ে গেছিল, আর দ্বিতীয় কিডনিটাও খারাপ হতে চলেছিল। এই অবস্থায় ওর সামনে একটাই উপায় বেঁচেছিল, যে ও এমন কাউকে খুঁজে পাক যার ব্লাড গ্রুপ ওর ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে, আর সে নিজের কিডনি রাহুলকে দিতে রাজি হয়ে যায়। মানুষের শরীর কিছুটা এভাবেই তৈরি হয়েছে যে সে একটা কিডনি নিয়েও বেঁচে থাকতে পারে। তাই প্রয়োজন হলে সে নিজের একটা কিডনি নিজের কাছের আত্মীয়দের দান করতে পারে। রাহুলের মা বাবা এই কথাটা জানতেন, তাই তারা ডক্টর কপিলের সাহায্যে রিমা নামের মেয়েটিকে খুঁজলেন, যার ব্লাড গ্রুপ রাহুলের ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে, আর তার সঙ্গে রাহুলের বিয়েও দিয়ে দেন, যাতে বিয়ের পর সে যখন নিজের স্বামীকে কিডনি ডোনেট করবে তখন তাতে কোনো সমস্যা না হয়। কিন্তু রিমার প্রেগনেন্সি সব প্ল্যান ভেস্তে দিল, কারণ প্রেগনেন্ট মহিলার কিডনি বের করে নেওয়া যায় না। তাই তাকে ঠকিয়ে তার অ্যাবর্শন করে দেওয়া হলো, আর এইভাবে তাকে ঠকিয়ে তার কিডনিটাও বের করে নেওয়া হলো। এই দুটো কাজই না তো কেবল দেশের আইন, এমনকি মনুষ্যত্বের বিরুদ্ধেও একটা বড় অন্যায়। আমি এখানে কি করে এলাম? বৌদি, কাল রাতে দাদা চলে যাওয়ার পরে তোমার পেটে প্রচন্ড ব্যথা করছিল, যেই কারণে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। বৌমা, বৌমা, এই একটু জল নিয়ে আসো কেউ। বাবার পেটে খুব যন্ত্রণা করছে। ধরো। যখন আমরা হসপিটালে নিয়ে গেলাম তোমায়, তো ডক্টর বলল তোমার অ্যাপেন্ডিক্স আছে, তাই অপারেশন করতে হয়েছে। বৌদি, তুমি একদম চিন্তা করো না, তুমি এখন একদম সুস্থ আছো। তোমার দাদা কি এসবের ব্যাপারে জানে কিছু? হ্যাঁ বৌমা, ও
ওর সঙ্গে কথা বলা যাবে না, ও হয়তো এখন ট্রেনে আছে। বৌদি তুমি টেনশন করো না, দাদা আসা পর্যন্ত আমি তো আছি। তুমি বাবাকে আর পূজাকে একটু ইনফর্ম করে দাও প্লিজ। হ্যাঁ, আমি এখনই ফোন করছি। মা, যদি রিমা জানতে পেরে যায় যে আমরা ওকে মিথ্যে কথা বলে ওর কিডনি নিয়ে নিয়েছি, তাহলে ও... বাবা, ও যদি জানতে পারে যে আমরা ওর কিডনি নিয়েছি, ওর পেট কাটতে হবে, আর ওটা তো সম্ভব নয়। কিন্তু দিদি, তোর তো অ্যাপেন্ডিক্সের কোনো প্রবলেম ছিল না। যদি না থাকতো তাহলে ডাক্তার কি এমনি এমনি অপারেশন করতো? আর কি অদ্ভুত ব্যাপার দেখ, তোর এত বড় অপারেশন হয়েছে আর জামাইবাবু এক সপ্তাহ ধরে বাড়িতে নেই। ওর তো কাজটাই এরকম, ও কাজের জন্য ম্যাক্সিমাম টাইম বাইরেই থাকে। ছাড় দিদি, তুই তো এমনিতেও আমার কথা শুনবি না। তোর কাটা জায়গাটা দেখা তো। দিদি দেখ, আমি যেটুকু জানি অ্যাপেন্ডিক্সের অপারেশন খুব ছোট হয়, তার জন্য এতটা কাটতে হয় না। আর এখানে তোর খেয়াল রাখার জন্য কে আছে বল? কি অবস্থা হয়েছে রে তোর দিদি এখানে? তুমি কি ডাক্তার, না ওর থেকে আরো বেশি কিছু? আসলে আন্টি, কিসব কথা বলছো? না মা, ও তো জাস্ট এমনি। কেন ওকে ভয় পাইয়ে দিচ্ছ? প্রথমে তো কোনো প্রবলেম ছিল না, এত বড় কাটা ছেঁড়া, হাজবেন্ড এখানে নেই, আর ওকে এখানে দেখাশোনারও কেউ নেই। আন্টি আমি কিন্তু সেটা বলতে চাইনি। তোমার মতলবটা যে কি সেটা আমি ভালো করেই জানি। তোমার বাবার সাথে আমি কথা বলছি। মা কিন্তু হ্যালো। নমস্কার বিআই মশাই। হ্যাঁ নমস্কার। আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনার ছোট মেয়ে পূজাকে এখান থেকে নিয়ে যান এক্ষুনি। কিন্তু আমাকে এটা অন্তত বলুন যে ও কি করেছে। পূজা তো আজই গেল। ও আমার বাড়িতে আগুন লাগাবার চেষ্টা করছে, ওর দিদির সংসার ভাঙতে চাইছে, ও আমার বিরুদ্ধে উস্কাচ্ছে, আর এটা আমি হতে দেব না। দেখুন দিদি, যদি ও কোনো ভুল করেই থাকে, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি পূজাকে ফোনটা দিন। নাও, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো। বাবা, আমি কোনো দোষ করিনি। এখানে যা দেখেছি দিদিকে তা নিয়েই জিজ্ঞেস করেছি। ও তো জানেও না যে ওর শরীরের কি অবস্থা, ও কিছু বুঝতেই পারছে না, আর ও বোঝার কিছু চেষ্টাও করছে না। ঠিক আছে মা। শোনো বৌমা, আজকে এখানে একটা বড় সমস্যার সমাধান হবে। মা, যতক্ষণ না পূজা এই বাড়ি ছেড়ে যাবে, ততক্ষণ আমি ভাতের দানা তো ছেড়ে দাও, ততক্ষণ আমি নিঃশ্বাসও নেব না। মা, পূজা তো বৌদির বোন, বৌদির জন্য চিন্তা করবে না তো কি করবে? মা, মা তুমি এসব মা? কি করছো? মা, মা এসব কেন করছো? মা, মা, মা ওকে ক্ষমা করে দিন মা। দিদি কি নাটক হচ্ছে এসব? খবরদার, এবার যদি তুই আর একটা কথা বলিস, পূজা প্লিজ তুই এখান থেকে চলে যা। কিন্তু দিদি তো, যদি তুই সত্যিই আমার ভালো চাস তাহলে প্লিজ এখান থেকে চলে যা পূজা, প্লিজ প্লিজ চলে যা। মা, 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 মা কি করছো তুমি? শোনো বৌমা, আজ থেকে তোমার বাড়ির লোক তোমার জন্য আর তুমি ওদের জন্য চিরজীবনের জন্য মৃত। মা, না হলে আজ থেকে আমাদের আর তোমার সম্পর্ক চিরকালের জন্য শেষ। আরে আরে তুমি তুমি কখন এলে? না শুয়ে থাকো, কি করছো?
আচ্ছা বলো তো, কেমন আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি আমাকে কল করে কেন বলনি যে তুমি আসছো? আরে ওই দুটো ট্রাকের পেপারসে কিছু গন্ডগোল ছিল, পুলিশ আমাদের আটকে ছিল, তাই সেই জন্য একটু দেরি হলো। যখন ফ্রি হলাম তখনই চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমিও হয়তো ক্লান্ত, চলো শুয়ে পড়ো। না, আমি বাইরে শোবো। বাইরে? কিন্তু কেন? না মানে তোমার ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে কম করে অন্তত 2 মাস তোমার কাছ থেকে আমাকে আলাদা শুতে। কিন্তু এইটা কি বলছো তুমি? কোনো ব্যাপার নয়, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, বাকি কথা কালকে হবে। চলো শুয়ে পড়ো। ঠিক আছে। এই বালিশটা আমি নিলাম। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আর তুমি কেমন আছো? পুরো 15 দিন বাদে আমরা দেখা করছি। আসলে আমি একটু বিজি ছিলাম। আর হ্যাঁ, আমার না তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। বলো। আমার মনে হয় যে প্ল্যানের শেষ চালটা চালার সময় হয়ে গেছে। কেমন? তোমার দাদা হসপিটাল থেকে চলে এসেছে, তাহলে প্ল্যান অনুযায়ী এখন তোমার বৌদির সবকিছু জেনে যাওয়া উচিত। তাতে কি হবে? পুলিশ কেস। আর ওরা যদি বৌদিকে মেরে ফেলে তো? সেক্ষেত্রেও আমাদেরই লাভ হবে। সেটা কি করে? এখন কি সারা রাত আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে? এসো। বৌদি, কি হয়েছে নিলাম? বৌদি, আজ তোমায় একটা খুব দরকারি কথা বলার আছে, কিন্তু তুমি আমার দিব্যি করে বলো যে তুমি এই কথাটা কাউকে বলবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো নিলাম। বৌদি, তুমি একটা কথা ভেবেছো? যখন থেকে তোমার বিয়ের কথা চলছিল তখন থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটছে সেটা কেন আর কি করে হচ্ছে? না, তুমি এখন ভালো করে এই ব্যাপারটা ভাবতে শুরু করে দাও। হঠাৎ বিয়ে হওয়া, তারপর প্রেগনেন্ট হয়ে যাওয়া, আর প্রেগনেন্সি ঠিক পরে দাদার এরকম বদলে যাওয়া, আর তার ঠিক পরে তোমার অ্যাবর্শন, আর তারপরে পরেই দাদার চলে যাওয়া, তারপরে তোমার পেটে ওভাবে ব্যথা হওয়া, তারপরে তোমার অপারেশন হওয়া, আর আমার মায়ের সাথে তোমার নিজের বোনের অকারণে ঝগড়া, আর দাদার মুম্বাই থেকে ফিরে আসার পরে এভাবে হলে গিয়ে ঘুমানো। কখনো ভেবেছো? আসলে আমাদের পুরুত মাসে বলেছেন যে এই বিয়েটা 15-20 দিনের মধ্যেই হওয়া উচিত। ওই আসলে আপনি ঠাকুমা হতে চলেছেন। তোমাকে বাচ্চারা নষ্ট করতে হবে। কিন্তু কেন? আমি বলছি সেই জন্য। আরে ওই মুম্বাইতে আমাদের দুটো ট্রাক একটা কেসে ফেসে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমার ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে কম করে অন্তত 2 মাস তোমার থেকে দূরে শুতে। যতক্ষণ না পূজা এই বাড়ি ছেড়ে যাবে ততক্ষণ আমি ভাতের দানা তো ছেড়ে দাও, ততক্ষণ আমি নিঃশ্বাসও নেব না। বৌদি, আমি তোমায় একটা গোপন কথা বলছি, যদি তুমি বুঝতে চাও তো বুঝতে পারবে। বৌদি, তোমার পেটে ঠিক যেরকম দাগ রয়েছে দাদার পেটেও ঠিক একই রকম দাগ রয়েছে, আর এই দুটো ব্যাপার একে অপরের সঙ্গে জুড়ে আছে। বৌদি, এখন তুমি সব সময় চোখ খোলা রাখবে। তোমার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই। তোমার যদি প্রমাণের প্রয়োজন হয় সেটা মায়ের আলমারিতে আছে।
কিডনি ট্রান্সপ্লান্ট ডোনার রিমা রিলেশন 5 ডক্টর কপিল দারাশভার। তার মানে হলো আমার বিয়ে থেকে শুরু করে এখনো পর্যন্ত যা যা হয়েছে সব শুধু আমার কিডনির জন্য। এত বড় বিশ্বাসঘাতকতা। তুমি একদম ভয় পেও না বৌদি, নিজের বাড়িতে ফোন করো আর ওদের সব কিছু বলে দাও। আর বাকি রইল পুলিশ, সেটা আমার উপরে ছেড়ে দাও। আর ভুল করেও নিজের রুম থেকে বাইরে বেরিও না, এখানেই থেকো। হ্যালো বাবা। মা, আমি না বৌদিকে তোমার আলমারি থেকে মেডিকেল রিপোর্ট চুরি করতে দেখেছি, আর বৌদি সব সত্যি জানতে পেরে গেছে। এর আগে ও নিজের বাড়িতে আর পুলিশকে ইনফর্ম করে। আমাদের ওকে মেরে ফেলা উচিত, নইলে আমরা সবাই জেলে পচে মরবো। ও একদম ঠিক কথা বলছে। আমাদের সমস্ত প্রমাণ নষ্ট করে দেওয়া উচিত। ওকে মেরে লাশটাও কোথাও লুকিয়ে ফেলা উচিত। থামো, এসবের কোনো কিছুর প্রয়োজন নেই। আমি এমন একটি ইঞ্জেকশন দেব, কোনো ডাক্তার কোনোভাবে বুঝতেই পারবে না যে কিসের জন্য এর মৃত্যু হয়েছে। আর পুলিশও কিছু করতে পারবে না। তাহলে দেরি করছেন কেন? ছাড়ুন, কি করছেন আপনারা? ছাড়ুন আমাকে, ছাড়ুন প্লিজ, আমায় ছাড়ুন। এখন তো তুমি সব জেনে গেছো মা। হ্যাঁ, সব সত্যি জেনে গেছি আমি। আমার শুধু একটাই প্রশ্ন আছে। জিজ্ঞেস করো, সেটাও জিজ্ঞেস করো, সব কিছু বলে দেবো। রাহুল তো আমার স্বামী, আমি ওকে এত ভালোবাসতাম। আপনারা একবার যদি ভালোবেসে আমাকে অনুরোধ করতেন, তাহলে কিডনি তো বটেই, আমার প্রাণটাও দিয়ে দিতাম। কিন্তু কেন করলেন এরকম আপনারা আমার সাথে? ভেবেছিলাম আমিও তো সেটা, যখন তুমি প্রেগনেন্ট হয়ে গেছিলে। এই কারণে আমরা তোমার কাছ থেকে কিডনি নিতে পারিনি, বুঝেছো তুমি? আর তুমি তো বাচ্চা নষ্ট করার জন্য তৈরি ছিলে না, তার জন্য আমাদের জবরদস্তি করতে হয়েছিল। যেমন করে হোক অ্যাবর্শন হয়ে যাক অথবা অপারেশন হোক। তবে এবার কি চান আপনারা? তোমার প্রাণ, যাতে তুমি এই সব কথা কাউকে বলতে না পারো। না না, প্লিজ না, প্লিজ না, না আঙ্কেল, আঙ্কেল প্লিজ না, আঙ্কেল না, আঙ্কেল না, না না। অ্যারেস্ট করো ওদের। মা, বাবা, ছেড়ে দাও না। বৌদি, ওদের বলো না আমায় ছেড়ে দিতে। বৌদি, আমি তো তোমায় সব সত্যি বলেছি, আমি তো তোমার সঙ্গে ছিলাম বৌদি। তুমি আমাকে বলেছিলে যে বাড়ির সবার উপরে যেন আমি নজর রাখি, তাই আমি তোমার উপরেও নজর রেখেছিলাম। আর ওই দিন পুরো ছবিটা আমার সামনে পরিষ্কার হয়ে যায়। যেই তোমার বৌদি সমস্ত কিছু জানতে পেরে যাবে, তখন তুমি বাড়ির লোকেদের সব জানিয়ে দেবে। ওরা ওকে মেরে ফেলবে তারপরে। আর তারপর তুমি পুলিশকে ফোন করে সরকারি সাক্ষী হয়ে যাবে। আর তারপরে আর বাড়ির লোকেরা জেলে।
আর তুমি থাকবে আমার বুকে। আর তুমি তো আমার স্বামী ছিলে। প্রেগনেন্ট হওয়ার পর যদি সব সত্যি আমাকে বলতে তুমি, তাহলেও আমি তোমার প্রাণ বাঁচাতাম। কিন্তু তুমি আমার বাচ্চাকে খুন করেছো। ঘেন্না করি তোমায়। আমার মনে শুধু এটাই দুঃখ যে আমি শুধুমাত্র থাপ্পড় মারতে পারলাম, আর আপনি ডাক্তার সামান্য টাকার জন্য সততা বেঁচে দিলেন। থো! বয়সে আপনি আমার মায়ের সমান, তাই আপনাকে যদি চড় মারি সেটা ভালো দেখাবে না। থাপ্পড় নয়, এনাকে ধরে পেটানো উচিত, আর আমি দেখাবো ওনাকে কিভাবে পেটাতে হয়। যে কোনো সম্পর্কের ভিত্তি স্থাপনেই যদি সত্যকে কবর দেওয়া হয় আর তার উপর মিথ্যের মাটি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে তার উপর তৈরি হওয়া ইমারত খুব কম দিনই টেকে। সেটা একদিন না একদিন ভেঙে পড়বেই, আর তার শেষ পরিণাম সবসময় দুঃখজনকই হয়। রাহুলের মা বাবা বিয়ের সময় এই কথাটা লুকিয়েছিল যে রাহুলের একটা কিডনি খারাপ হয়ে গেছে আর দ্বিতীয়টাও খারাপ হতে চলেছে। আসলে ওরা বিয়েটা এই কারণেই দিয়েছিল যে রিমার ব্লাড গ্রুপ রাহুলের ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে, আর বিয়ের পর বিনা বাধায় ওরা রিমার কিডনিটা তার কাছ থেকে চাইতে পারত। বিয়ের সময় এই কথাটা লুকোনো একটা ভুল ছিল, আর বিয়ের পরেও সত্যিটা না বলা তার থেকেও বড় ভুল। আর এটাও হতে পারত যে ওরা রিমাকে ভরসা করে সব সত্যি কথা বলে দিল, তাহলে হয়তো রিমা নিজের ইচ্ছেতেই ওর কিডনি দিয়ে দিতে রাজি হতো। কিন্তু তারা এরকম করেনি। তারা ওর ওপর অত্যাচার করে যাচ্ছিল আর ওর কিডনিটাও চুরি করে নিল, আর তারপরেও তাকে ঠকাতে থাকলো, আর শেষ পর্যন্ত ওকে খুন করারও চেষ্টা করেছিল। আজ এই পুরো পরিবার আর ডক্টর কপিল জেলে বন্দী রয়েছে। ডক্টর কপিলের কিডনি র্যাকেটের গোপনীয়তা ফাঁস হয়ে গেছে। নীলম আর ওর প্রেমিক অরুণের স্বপ্ন ছিল যে সবাইকে জেলে পাঠানোর পর এই প্রপার্টির ওপর অধিকার কায়েম করে ওরা সুখে থাকবে। ওরাও আজ জেলে দিন কাটাচ্ছে। রিমা আর দ্বিতীয় বিয়ে করেনি। ও আজ একটা স্কুলের টিচার, আর সম্পূর্ণ চেষ্টা করছে যেন ওর স্টুডেন্টরা জীবনে সবসময় সৎ পথে চলে। পূজার আশীর্বাদ হয়ে গেছে, আর এবার ওর বাবা দয়া কোনো ভুল করেননি। উনি আগে থেকেই ছেলের ব্যাপারে সমস্ত খবরাখবর নিয়েছেন। মনে রাখবেন, যে কোনো অপরাধ ঘটার পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার শিকারে পরিণত হওয়ার জন্য অনেক সময় আমাদের অসচেতনতা, আমাদের দায়িত্বজ্ঞানহীনতাই দায়ী থাকে। তাই এর থেকে সাবধান থাকুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।